আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে আলোচনার বিষয় হলো অ্যালার্জি। অ্যালার্জি শব্দটির সাথে সবাই কম বেশি পরিচিত। অ্যালার্জির কর্মকাণ্ডের সাথে সবাই কম বেশি পরিচিত। অ্যালার্জির 7 কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। অ্যালার্জি সম্পর্কে মোটামুটি আলোচনা করতে গেলেও প্রায় 10 থেকে 15টি পর্ব লাগবে। 10 থেকে 15টি পর্বের মধ্যে অ্যালার্জির মোটামুটি আলোচনা শেষ করার প্রয়াস ব্যক্ত করছি। তাহলে চলুন অ্যালার্জির সূচনা পর্ব আলোচনা করি, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আলোচনা করি। অ্যালার্জি শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অ্যালার্জির কর্মকাণ্ডের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অ্যালার্জি কিন্তু একটি লার্জ ফ্যাক্টর, বিশাল বিষয়। অ্যালার্জি কী, এই বিষয়টা সকলের প্রশ্ন হতে পারে যে অ্যালার্জি কী। অ্যালার্জি কী বিষয়টা সরাসরি ডেফিনেশন দেওয়ার আগে অ্যালার্জি কীভাবে সংগঠিত হয় সেটা যদি আমরা একটু জানতে পারি, বুঝতে পারি, তাহলে অ্যালার্জি ডেফিনেশন বা অ্যালার্জি কী আমরা সহজেই বুঝতে পারব। অ্যালার্জিটা আসলে হচ্ছে, অ্যালার্জি ইজ এ কন্ডিশন হুইচ আওয়ার immune system reacts against foreign body substance. Allergy is a condition which our immune system reacts against foreign body substance. আচ্ছা, আমি একটু সহজ করে বলছি। অ্যালার্জি হলে আমরা অ্যান্টিহিস্টামিন ওষুধ সেবন করি। অনেকেই বলে থাকেন অ্যান্টিহিস্টামিন ওষুধ দেন বা অ্যান্টিহিস্টামিন ওষুধ সেবন করলে অ্যালার্জি চলে যাবে। এই অ্যান্টিহিস্টামিন ওষুধের সাথেই কিন্তু অ্যালার্জির ফাংশন, অ্যালার্জির ডেফিনেশন, অ্যালার্জির অ্যাক্টিভিটিস বিদ্যমান। তাহলে চলুন এই অ্যান্টিহিস্টামিন ড্রাগ থেকে অ্যালার্জির ফাংশনটা বুঝে নেই, অ্যালার্জির সংজ্ঞাটা বুঝে নেই। যেমন আমরা অ্যালার্জি হলে অ্যালার্জির চিফ সিমটম, অ্যালার্জির প্রধান যেই লক্ষণ তার মধ্যে 2-3টি লক্ষণ উল্লেখযোগ্য। তার মধ্যে চুলকানি, প্লুরাইটিস, তারপর ফুলা, সোয়েলিং, তারপর লাল বর্ণ ধারণ করে রেডিশ কালার। চুলকানি, ফুলা এবং অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক স্থান লাল বর্ণ ধারণ করে। এই 3টি উপসর্গের, 3টি লক্ষণের নেপথ্যে কী কাণ্ড বা কী অ্যাক্টিভিটিস সংঘটিত হয় আর সেটার এগেনিস্টে আমরা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট সেবন করলে অ্যালার্জি থেকে আমরা রেহাই পাই, উপশম পাই। তাহলে অ্যান্টিহিস্টামিন ড্রাগ সেবন করলে যদি অ্যালার্জি থেকে আমরা নিস্তার পাই, অ্যালার্জি উপশম হয়, তাহলে অ্যান্টিহিস্টামিন, দ্যাট মিন্স হিস্টামিন এবং অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন ড্রাগ হচ্ছে হিস্টাসিন, অ্যালাট্রল, ড্যাসলর, ফেকজু ইত্যাদি হচ্ছে অ্যান্টিহিস্টামিন ড্রাগ। অ্যান্টিহিস্টামিন ড্রাগ সেবন করে যদি অ্যালার্জি ভালো হয়, তাহলে নিশ্চয়ই অ্যালার্জির জন্য হিস্টামিন দায়ী। অ্যান্টিহিস্টামিন ড্রাগ সেবন করিলে বা অ্যান্টিহিস্টামিন মেডিসিন সেবন করিলে যদি আমাদের অ্যালার্জি থেকে আমরা বেঁচে যাই, অ্যালার্জি প্রকোপ থেকে আমরা প্রশান্তি লাভ করি, তাহলে নিশ্চয়ই অ্যালার্জির জন্য হিস্টামিন দায়ী। কারণ অ্যান্টিহিস্টামিন শব্দের অর্থ হচ্ছে হিস্টামিনের বিরুদ্ধে যে ওষুধ কাজ করে, হিস্টামিনের বিরুদ্ধে যে ওষুধ, সেই ওষুধটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন। আর সেটা খেলে, সেবন করলে আমাদের অ্যালার্জি কমে যায়। দ্যাট মিন্স অ্যালার্জির জন্য হিস্টামিন একটা ফিগার, হিস্টামিন একটা পয়েন্ট, হিস্টামিন একটা বিশাল একটা ফ্যাক্ট। অর্থাৎ হিস্টামিনের জন্যই অ্যালার্জি হচ্ছে। যেহেতু অ্যান্টিহিস্টামিন খাচ্ছি আর অ্যালার্জি ভালো হচ্ছে, তাহলে অ্যালার্জির জন্য হিস্টামিন দায়ী। তাহলে চলুন হিস্টামিন কীভাবে দায়ী সেটা আমরা জেনে নিই। অবশ্যই হিস্টামিন দায়ী, অ্যালার্জির জন্য হিস্টামিন দায়ী এবং ফরেন বডি সাবস্টেন্স দায়ী। হিস্টামিন এবং ফরেন বডি সাবস্টেন্স দুটোই দায়ী। যাক, ওইদিকে গেলাম না। হিস্টামিনটা কীভাবে অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য দায়ী সেটা একটু জেনে নেই। আমাদের দেহে রক্তের মধ্যে
তিন ধরনের রক্তকণিকা আছে, তার মধ্যে শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল আছে। এই হোয়াইট ব্লাড সেল আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অদানাদার, দানাহীন, সেটা আবার দুই প্রকার, লিম্ফোসাইট এবং মনোসাইট। আবার গ্রানুলোসাইট, আবার দানাদার বা দানাময় অংশ, সেটা তিন প্রকার, নিউট্রোফিল, ইউসুনিফিল এবং বেসোফিল। আমাদের দেহে যখন কোনো ফরেন বডি প্রবেশ করে, বাহ্যিক বস্তু প্রবেশ করে, সেই বাহ্যিক বস্তু যাতে আমাদের দেহের কোনো সেল, টিস্যু, ফ্লুইড, তরল ইত্যাদিকে ক্ষতি করতে না পারে, সেই জন্য আমাদের দেহে ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতার বাহিনী আছে। সেই বাহিনীর প্রধান হচ্ছে শ্বেত রক্তকণিকা। হোয়াইট ব্লাড সেল হচ্ছে শ্বেত রক্তকণিকা, সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার প্রধান সৈনিক, প্রধান ডিফেন্স সেটা। তখন এই শ্বেত রক্তকণিকা পাঁচ ধরনের শ্বেত রক্তকণিকাই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ, ফরেন বডি সাবস্টেন্স, বাহ্যিক বস্তুর উপর আক্রমণ করে এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, যাতে আমাদের দেহের কোনো ক্ষতি না করতে পারে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা ফাইটিং শুরু করে ওই ফরেন বডি সাবস্টেন্সের সাথে, বাহ্যিক বস্তুর সাথে, অনুপ্রবেশকৃত বাহ্যিক বস্তুর সাথে আমাদের দেহের শ্বেত রক্তকণিকা পাঁচটি উপাদানেই ফাইটিং শুরু করে। তার মধ্যে ইউসুনোফিল যে উপাদানটি, সেটি হিস্টামিন নিঃসৃত করে, হিস্টামিন ক্ষরণ করে, এবং বেসোফিলও কিন্তু কিছু হিস্টামিন নিঃসরণ করে। ইউসুনোফিল বেশি পরিমাণ হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। হিস্টামিন হচ্ছে হরমোন। হরমোন শব্দের অর্থই কিন্তু রাসায়নিক পদার্থ, অর্থাৎ হিস্টামিন একটি হরমোন যা রাসায়নিক পদার্থ। এই হিস্টামিন যখন নিঃসৃত হয়, হিস্টামিন কে নিঃসৃত করে? হিস্টামিন নিঃসৃত করে ইউসুনোফিল বেশি নিঃসৃত করে। এই ইউসুনোফিলও কিন্তু এই ফরেন বডির সাথে ফাইটিং শুরু করে। শ্বেত রক্তকণিকা সব উপাদানই ফাইটিং করে, ইউসুনোফিলও ফাইটিং করতে। ইউসুনোফিল সে করে কি, ফাইটিং করার জন্য, ফাইটিংয়ের যুদ্ধে জয়ী হওয়ার জন্য সে কিন্তু হিস্টামিন নিঃসৃত করে, অতিরিক্ত হিস্টামিন, এক্সেসিভ হিস্টামিন নিঃসৃত করে, প্রচুর হিস্টামিন নিঃসৃত করে। সেই হিস্টামিন যখন এই ফাইটিং ফিল্ডে এসে জড়ো হতে থাকে, তখন সেখানে আমাদের সেই স্থানটি ফুলে ওঠে, সেই স্থানটি চুলকায় এবং সেই স্থানটি লাল হয়। লাল হওয়ার কারণ হচ্ছে ইউসুনোফিল উপাদানটাই ইউসিন রঞ্জকে রঞ্জিত হয়ে থাকে। ইউসুনোফিল উপাদানটাই কিন্তু ইউসিন রঞ্জকে রঞ্জিত হয়ে থাকে। আর সেই ইউসুনোফিলই কিন্তু হিস্টামিন নিঃসরণ করে। হিস্টামিন, প্রচুর পরিমাণে হিস্টামিন জমা হওয়ার ফলে ফুলে যায়, লাল বর্ণ ধারণ করে এবং চুলকানি হয়। এবং এখানে অনেক শ্বেত রক্তকণিকাও কিন্তু ডেড হয়, মারা যায়। সেই মৃত শ্বেত রক্তকণিকা, তারপরে জীবিত শ্বেত রক্তকণিকা কর্তৃক, ইউসুনোফিল কর্তৃক অতিরিক্ত হিস্টামিন নিঃসরণ অব্যাহত রাখা, এর ফলে এখানে হিস্টামিনের জমাট বাঁধা, হিস্টামিন জমে যাওয়া, এখানে ফাইটিং শুরু হয়ে যাওয়া, এখানে ক্রাশ হওয়া ইত্যাদির ফলে কিন্তু সেই স্থানটি ফুলে ওঠে এবং চুলকা এবং লাল বর্ণ ধারণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিহিস্টামিন ড্রাগ সেবন করি, যখন অ্যান্টিহিস্টামিন ড্রাগ হিস্টাসিন অথবা অ্যালাপ্টোল বা ড্যাসক্লোর বা ফেকজো ওষুধটা সেবন করি, তখন সেই ওষুধটা সেই হিস্টামিনের রিলিজকে কমিয়ে দেয়, হিস্টামিনের নিঃসরণকে কমিয়ে দেয়, হিস্টামিনের এই স্রোতকে, হিস্টামিনের যে প্রচুর পরিমাণ নিঃসরণ হইতো, রিলিজ হইতো, সেই হিস্টামিন নিঃসরণের পথটাকে কমিয়ে দেয়, হিস্টামিনটাকে একটা কন্ট্রোলে নিয়ে আসে। তার ফলে আমাদের সেই ফোলা ভাবটা, সেই চুলকানি ভাবটা কমে যায়। অ্যালার্জি ওষুধ কিন্তু দীর্ঘদিন কন্টিনিউয়াস করা যায় না, রেগুলার সারা জীবন সবসময় খাওয়া যায় না। তো এই হচ্ছে অ্যালার্জির অ্যান্টিহিস্টামিন ওষুধ থেকে অ্যালার্জির ফাংশন, অ্যালার্জির ঘটনা উপস্থাপন করলাম। অ্যালার্জি কি আরও সংজ্ঞা, আরও বিশ্লেষণ অন্যান্য পর্বে নিয়ে আসবো। তারপরে অ্যালার্জিক রিয়াকশানটা কিন্তু মারাত্মক, অ্যালার্জির রিয়াকশান মারাত্মক, অ্যালার্জির সিভিয়ার রিয়াকশন, অ্যালার্জির চরম রিয়াকশান কিন্তু সেটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস যদি হয় তাহলে আমাদের কিন্তু লাইফ থ্রেটেনিং, জীবন কিন্তু হুমকির মুখে পড়ে যায়। বিশেষ করে শ্বসনতন্ত্রের
অ্যানাফাইল্যাক্সিস হলে বা অ্যালার্জি সিভিয়ার রিয়াকশন হলে, অ্যানাফাইল্যাক্সিস হলে আমাদের শ্বাসনালী চিকন হয়ে যায়, শ্বাসনালী মোটা হয়ে চিকন হয়ে যায়। সেখানে শ্বাস প্রশ্বাসের ইনস অ্যান্ড আউট প্রবেশ করাতে, বের করতে সমস্যা হয়, লাংস সমস্যা করে। এবং অ্যালার্জি রিয়াকশনের ফলে কিন্তু আমাদের ইন্টেস্টিনাল পেটের মধ্যেও সমস্যা হয়। অ্যালার্জির রিয়াকশনের ফলে কিন্তু আমাদের ভাস্কুলার রক্তনালীও কিন্তু ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। নানান কমপ্লিকেশান অ্যালার্জির ফলে হয়ে থাকে। সেই কমপ্লিকেশান এবং সেই রেমেডি, অ্যালার্জি কীভাবে মুক্ত থাকতে পারি, সেই বিষয় নিয়ে আগামী পর্বে প্রায় 10-12টি পর্বে পিরিয়ডিক্যালি আলোচনা করার প্রয়াস ব্যক্ত করলাম। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।